ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি মোস্তফা মাহবুব। অর্থনৈতিক সংলাপের আজকের বিষয় পোশাক খাতের অস্থিরতায় কার লাভ কার ক্ষতি। এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম, আছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার, আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের তিনজনকেই স্বাগত। যেমনটা আগেই বলেছিলাম, পোশাক শিল্পের অস্থিরতায় কার লাভ কার ক্ষতি, এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। শুরু করতে চাই জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে দিয়েই। আমরা দেখছি আসলে একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর পোশাক খাতে এক ধরনের অস্থিরতা শুরু হলো। এই অস্থিরতায় আসলে লাভটি কার বা ক্ষতিটি বা কার হচ্ছে? লাভ তো আমাদের কারোই না। যারা আন্দোলনের নামে যারা রাস্তায় নামছে তাদেরও লাভ নেই, তাদের বরঞ্চ বড় ক্ষতি, দেশের ক্ষতি, ইন্ডাস্ট্রির ক্ষতি। লাভ হয়তো বা অন্য কোনো দেশের হতে পারে, যাদের ইন্ধনে আজকে আমরা মনে করি যে এই অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে এই নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে, এখনই কিন্তু কোনো আন্দোলন বা রাজপথে নামার মতো কোনো কারণ ঘটেনি হঠাৎ করে। তো তার মানে এটা বুঝতে হবে যে, এবং যদি আপনারা দেখেন যে এখানে বেকার যুব সংঘ নামে কিছু তরুণ এই আন্দোলন বা মিছিল মিটিংগুলি করছে বা এবং করাচ্ছে। হ্যাঁ, দুই একটা জায়গায় দুই একটা ফ্যাক্টরিতেও কিছু শ্রমিক হয়তো নেমেছে, তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে বেশ কিছু দাবি দিয়ে তাদেরকে নামানোর চেষ্টা করা হয়েছে। এবং বড় বড় দুই একটা ফ্যাক্টরিতে কিছু ফ্যাক্টরির শ্রমিক কিছু এভাবে নেমেছে। তো এই বিষয়টা আমরা কিন্তু পরিষ্কার বলেছি, আপনারা অতীতও দেখেছেন, এখানে জলি আছে। আমরা কিন্তু অতীতেও শ্রমিক নেতা নেত্রীদেরকে নিয়ে, সরকারকে নিয়ে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অ্যাড্রেস করেছি, সমাধান করেছি, কোনো পেন্ডিং থাকেনি কিন্তু কখনই। তো এখনও আমরা পরিষ্কার বলেছি যে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা সমাধান করব, অতীতেও করেছি, এখনও করব, কিন্তু রাজপথে নয়, আলোচনার টেবিলে। কিন্তু রাজপথে যারা নামছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করার চেষ্টা করছে, অগ্নিসংযোগের করছে বা করার চেষ্টা করছে, এরা অবশ্যই শ্রমিক না। এরা একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই কাজগুলি করছে। এবং বাংলাদেশে কিছু সংখ্যক ব্যক্তি, তারা বিদেশের পয়সায় লালিত পালিত হয়ে বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার্থে কাজ করছে। তাদেরই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এগুলি। সেই স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে তো শ্রমিকদের নামটা উঠে আসছে। আমি একটু জলি তালুকদার আপনার কাছে জানতে চাই। এখানে আবার একটু ক্লিয়ার করে দিই, আপনি যদি দেখেন ম্যাক্সিমাম গার্মেন্টস কিন্তু চলমান ছিল, গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু নামেনি। বহিরাগত কিছু লোক এসে কিছু কিছু ফ্যাক্টরিতে কোনো জায়গায় শ্রমিকদেরকে নামানোর চেষ্টা করেছে, এবং কোনো জায়গায় শ্রমিকরা সেখানে অংশ নিয়েছে, না বুঝেই অংশ নিয়েছে। আপনার কাছে জানতে চাই। প্রথমত হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান হলো, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিকরা জীবন দিয়েছে। এখন পর্যন্ত যদিও হিসাবটা শেষ হয় নাই, কারণ আমার পরিচিত অনেক শ্রমিক, যেমন রেহেনা আমাদের নেত্রী, তার হাজব্যান্ডকে এখনও চিহ্নিত করতে পারেনি গাজীপুরে। এখনও কিন্তু অনেক লাশ খুঁজে পাওয়া যায়নি। যে পরিমাণের হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড এর মধ্যে দিয়ে হয়েছে, তার মধ্যে প্রায় 100-র মতো শ্রমিকের কথা কিন্তু উঠে আসছে। তো শ্রমিক জীবন দিয়েছে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, শ্রমিকের তো কিছু ন্যায্য দাবি আছে। তো সবাই যখন দাবি নিয়ে কথা বলছে বা শ্রমিক যখন তার দাবি নিয়ে কথা বলছে, সেইখানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের চিন্তাভাবনার এত তোলপাড় হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা, ছেলেমেয়েরা আমাদেরকে এমন একটা শিক্ষা বা এমন একটা পরিবর্তন এনে দিয়েছে, সেখানে আমাদের খুব দুঃখজনকভাবে যেভাবে হাতেম ভাই শুরু করলেন, যে আমাদের মালিকদের চিন্তার তো কোনো পরিবর্তন নেই, খালি ষড়যন্ত্র খুঁজেন, ষড়যন্ত্র দেখেন। অবশ্যই ষড়যন্ত্র খুঁজবেন, দেখবেন, কিন্তু শ্রমিকদের যে জেনুইন দাবিটা, সেটা তো আগে পূরণ করবেন। আপনারাই তো কয়দিন আগে বললেন যে
মজুরি দিতে পারতেছেন না, সরকারের কাছে সহযোগিতা চাইলেন। সরকার এটা এগ্রি করলো, সেটার সাথে আপনাদের কারো কারো মত ভিন্ন মত থাকতে পারে। এবং সেই জায়গায় হচ্ছে মানে যখনই আমরা দেখলাম মালিকের চরিত্রটা কি আগেও আমরা দেখেছি, যখনই কোনো ঘটনা ঘটে এটা রানা প্লাজার সময় পরবর্তীতেও সরকারের কাছ থেকে নানান ধরনের সুবিধা তারা সবসময় নিয়ে থাকে, কিন্তু শ্রমিক কি পাবে? এইটা হচ্ছে আমরা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সরকার এক মাস হয়েছে সবে মাত্র। তো সেই সরকার খুব বেশি কিছু করে ফেলতে পারবে এমন না, কিন্তু সারা দেশের মানুষ তো এই সরকারকে সহযোগিতা করার চিন্তা করছে এবং শ্রমিকরাও সেটা কিন্তু করছে। শ্রমিকরাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সরকারকেও সহযোগিতা করতে চায়। সেই কারণে যে শ্রমিকদের যে দাবিটা, শ্রমিকরা তো আসলে মজুরি না পাইলে পরের দিন খাওয়ার উপায় নেই। ফলে এই যে কিছু কারখানা, সেই জায়গায় একটু আপনাকে থামাতেই চাই। জনাব হাতেম কিন্তু একটি বিষয় বলেছেন যে যারা অস্থিরতা তৈরি করছেন তাদের বেশিরভাগই আসলে বহিরাগত। আপনি সেটিকে সমর্থন করেন কিনা? এবং একই সাথে ন্যায্য দাবি কিন্তু আমরা এবং একই সাথে দাবি আদায় প্রক্রিয়া হিসেবে কারখানা বন্ধ থাকা কোনো সমাধান কিনা? প্রথমত হচ্ছে পুরনো স্টাইলে, পুরনো মানে স্বৈরাচারী আমলে বা শেখ হাসিনার আমলে যে স্টাইলে আলোচনা হচ্ছে, এই আলোচনা করে শ্রমিকদের সমস্যার সমাধান করা যাবে। নতুন গভর্নমেন্ট, এখানে গণঅভ্যুত্থানের ন্যায্যতা আছে, শ্রমিকদেরও ন্যায্য দাবি আছে, সেইগুলো সরকারকে যেমন ভাবতে হবে, মালিকদেরকেও ভাবতে হবে। মালিকরা পুরনো স্টাইলে যদি চালাইতে চায় জিনিসটা হবে না। পুরনো সকল স্বৈরতান্ত্রিক স্ট্রাকচার ঠিক রেখে, এটা আমাদের মালিক সমিতি বলেন, আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের অন্যান্য স্ট্রাকচারগুলো ঠিক রেখে যদি একই পদ্ধতিতে চালাইতে চান, এটার কোনো গুণগত পরিবর্তন হবে না। ফলে শ্রমিকরা যেহেতু গণঅভ্যুত্থানটার অংশগ্রহণ করেছিল, জীবন দিয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবিটা বুঝতে হবে। এবং সেই জায়গায় বাইরের একজন আসলেই কি একটু উস্কানি দিতে পারে না। কয়জন লোক, যদি যুব সংঘের নাম বলছেন, কয়জন লোক আছে? যদি সত্যি সত্যি কিছু থেকে থাকে সেটাকে চিহ্নিত করে কিছু করা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু শ্রমিকরা নেমে আসলো কেন? আসলে শ্রমিকরা মজুরি পাচ্ছিল না। কিছু কারখানা তো আগে সুনির্দিষ্ট করে, এটা হাতেম ভাইয়ের নাম জানার কথা, যে সুনির্দিষ্ট করে কিছু কারখানায় মজুরি পাচ্ছিল না। ওটা তো আমাদের উপদেষ্টা একজন দেখলাম, আমাদের ফরিদাপা, উনি বললেন যে দ্রুত শ্রমিকদের বেতন মজুরি পরিশোধ করুন। কথাটা তার কেন বলতে হলো? তার মানে মজুরি পরিশোধ হচ্ছিল না। এই জায়গাগুলো তো ছিল, সুযোগগুলো ছিল, এই জায়গাগুলো তারা তৈরি করে দিয়েছে। এবং কিছু কারখানায় আমরা দেখলাম যে স্টাফদের উপস্থিতি নেই। আজকেও আপনারা রিপোর্ট দেখেন বিভিন্ন পত্রপত্রিকায়, হামিম গ্রুপ সহ আর দু একটা গ্রুপে হচ্ছে স্টাফদের উপস্থিতি নেই। শ্রমিকদের সমস্যা যে ফয়সালা করবে এরকম পরিস্থিতিতে কারখানায় নেই। বেক্সিমকুর ঘটনাটা তো আমরা সবাই জানি কেন বেক্সিমকুরতে এই ঘটনা ঘটবে। ফলে জেনুইন কারণগুলো যেন আমাদের এখনের মালিকরাও লুকানোর চেষ্টা না করেন এবং সরকারও এই জায়গায় যেন কোঅপারেশন করতেছেন। এখন পর্যন্ত তাদের ইনিশিয়েটিভগুলো ভালো আমি মনে করি। আপনার কাছে আবারও আসবো জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে একটু জানতে চাই। আমরা উদ্যোক্তাদের বক্তব্য শুনলাম, শ্রমিক প্রতিনিধির বক্তব্য শুনলাম, কিন্তু আপনি জানেন যে তৈরি পোশাক খাত আমাদের রপ্তানির প্রায় 85% সেখানে নির্ভর করে। এই খাতটি অস্থির থাকলে আসলে প্রকৃত অর্থে সামগ্রিক অর্থনীতির জায়গা থেকে একটু জানতে চাই, জি, লাভ কার ক্ষতি কার? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমি আমার দুজন ফর্মার যে এখানে স্পিকার্স, ওনাদের স্ট্যান্ড থেকে ওনারা বললেন, আর আমি অর্থনীতিবিদ এবং ভূ রাজনীতিবিদ, দুই দিক থেকে, দুইটা পার্সপেক্টিভ থেকে বলতে পারি। ঠিকই বলেছেন, প্রায় 85% হচ্ছে যে আমাদের রপ্তানি হচ্ছে রেডিমেড গার্মেন্টসে। শুধু এটা হলেই হতো না, 16% জিডিপির ওরা হচ্ছে রেডিমেড গার্মেন্টস কন্ট্রিবিউট করে। প্রায় 45 লাখ শ্রমিক হচ্ছে ওরা নিয়োগ করে, এবং এর মধ্যে প্রায় 67 to 70% হচ্ছে মহিলা। তো নারী ক্ষমতায়ন বা ফিমেল এম্পাওয়ারমেন্টে হচ্ছে রেডিমেড গার্মেন্টস একটা বিশাল ভূমিকা পালন করেছে। এবং রেডিমেড গার্মেন্টসের অন্টারপ্রেনার যারা ব্যবসায়ী, তারাই কিন্তু হচ্ছে আমাদের দেশের এখানে যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হচ্ছে ওরা হচ্ছে বেসিক্যালি ওই সিডটা বা এখানে যে চারাটা রোপণ করেছেন। রেডিমেড গার্মেন্টস থেকে সব ব্যবসায়ীরা হচ্ছে আজকে এত মানে এখানে আমাদের দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইত্যাদি, এটা একটা বড় একটা অংশ, এবং অবভিয়াসলি রেমিটেন্স। এখন কাজের কথায় আসি। রেডিমেড গার্মেন্টস 8% শেয়ারের মতো আছে। এখন আমাদের সমস্যাটা কি? হাতেম ভাই যেটা বললেন, এটা তবুও এখন আমার মনে হচ্ছে যে আমাদের এখনও বিপ্লবটা শেষ হয় না। কিন্তু বললে যেটা যে কোনো একটা দেশ করবে, আমি স্পষ্টভাবে বলে জিনিসটা সুবিধা হবে দর্শকদের। বাংলাদেশের বিশ্বের এখানে রপ্তানি বাজারে রেডিমেড গার্মেন্টসের হচ্ছে প্রায় 8% মতো শেয়ার আছে, ভারতের আছে 3%। ওদের প্ল্যানিং কমিশনের যে 5 year প্ল্যান আছে, ওরা ওপেনলি বলেছে যে ওরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম
রপ্তানিকারক হিসাবে দেখতে চায় পরের 5 বছর, ওটা আছে ওদের আপনার হোয়াইট পেপারে পাবেন। এবং এখন খুব লজিক্যালি হচ্ছে যে যদি এই দেশে যদি আপনার রেডিমেড গার্মেন্টসে যদি অস্থিতিশীলতা চলতে থাকে তাহলে কে সুবিধা পাবে? সুবিধা পাবে ভারত। কথাটা স্পষ্টভাবে বলা উচিত, মানে স্পষ্টভাবে বলা উচিত। কারণ যদি আমার যদি ইনভেস্টাররা কি ওরা যদি সময় মতো ডেলিভারি না পায় বা যদি আপনার যদি মনে করেন যে আপনার সাপ্লাই চেনের সমস্যা হয়, ওরা অন্য জায়গায় চলে যাবে। ওরা তো কোনো ফিলান্থ্রপিকভাবে কাজ করে না। এবং হালে কি হয়েছে, আপনার তিরুপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং রেমন্ড গ্রুপের এখানে আপনার 4.5 বিলিয়ন রুপিজের এখানে হচ্ছে এক্সপোর্ট অর্ডার ডাইভার্টেড হয়ে গেছে। এটা ইকোনমিক্স টাইমস অফ ইন্ডিয়ার এখানে হচ্ছে এখানে রিপোর্ট থেকে আছে। এখন আমাদের সমস্যাটা কি, আমি যদি 1 মিনিটের মধ্যে এটা বলি, রেডিমেড গার্মেন্টস কিন্তু বেশ সংকটকালেই ছিল, অতিবাহিত করেছে। কেননা হচ্ছে আপনার গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম এবং পাওয়ার আবার হচ্ছে ঠিক মতো পাওয়া যায় না, কাস্টমসের সমস্যা, গভর্নমেন্টের পলিসি এখানে হচ্ছে অস্থিতিশীলতা, এবং তার সাথে সাথে হচ্ছে যে শ্রমিক যে অসন্তোষ, এটা কিন্তু আজকের ব্যাপারটা, নভেম্বরেও হয়েছিল, তার আগে 6 মাসে, 2 বছর পরপরে হচ্ছে। যে এটার উপরে আমাদের একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ নাই। এবং একটা কারণ হচ্ছে যেটা আপনি আপনি যে সময় দেন, যে আমাদের ব্যবসায়ীরা এবং রাজনীতি মহলের মধ্যে এখানে একটা লিঙ্কেজ হয়ে গেছে, সবাই না। এবং আপনি যদি দেখেন কোভিডের সময় যে প্রণোদনা দেওয়া হয়েছিল, বেশিরভাগ প্রণোদনায় পেয়েছিল যে বড় ব্যবসায়ীরা, কিন্তু অনেকে কাজে লাগান না। আমি বলছি না সবাই না, আমাদের $67 বিলিয়ন যে রপ্তানি, আমাদের যে আরএমজি রপ্তানি, আমাদের এনবিআর এর তথ্য অনুযায়ী এটা হচ্ছে ইচ্ছা করে এটাকে এক্সাজারেট করা হচ্ছে, বাড়িয়ে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অতটা হয় না, এবং এর মধ্যে অনেক টাকা হচ্ছে পাচার হয়ে গেছে। তো আমাদের মধ্যে যেমন সৎ ব্যবসায়ীরা আছেন, এর মধ্যে অসাধু ব্যবসায়ীরা আছেন যারা সরকার থেকে টাকা নিয়েছেন, যারা লোন নিয়েছেন, কিন্তু কি করেছেন, এটিএমের মতো ব্যবহার করে বেশিরভাগ টাকা মুনাফা বিদেশে দিয়ে দিয়েছেন। এবং এর জন্য ভুক্তভোগী শ্রমিক, এবং শ্রমিকদেরকে যারা অর্গানাইজ করছে সব এনজিওগুলো, কিছু এনজিও ভালো কাজ করছে, কিন্তু কিছু এনজিও এখানে হচ্ছে ওদের অসাধু এখানে একটা মতলব থাকতে পারে। কিন্তু ভুক্তভোগী কী হচ্ছে? শ্রমিকরা সবার আগে ভুক্তভোগী হচ্ছে। এবং আমাদের আরএমজি হয়েছে কি, এটা সোনার হাঁস, সোনার ডিম পারতে পারতে হাঁস মারাই গেছে, কিন্তু এখন ওটাকে আমরা জিয়ে রাখছি এখন। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে সামনের যে সরকার, আমি যেমন ওয়াইডার পার্সপেক্টিভে বলছি, দেশের অর্থনীতি অবস্থা খুবই খারাপ। আবার হচ্ছে যে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার যিনি, মানে ফাইন্যান্স মিনিস্টার বলা যায়, ডক্টর সালেউদ্দিন, উনি বলছেন যে $6 থেকে $8 বিলিয়ন লোন নিতে হবে। এবং আমরা যে এখন যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলেন, ফাইন্যান্স মিনিস্টার বলেন, আমরা কমার্স মিনিস্টার বলেন, আমরা প্ল্যানিং মিনিস্টার বলেন, হোয়াইট পেপার কমিটি যারা আছেন, সবাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর মাল্টিলেটারাল অর্গানাইজেশন কাজ করে এক্সপিরিয়েন্স। তো আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংক ড্রিভেন এজেন্ডা হবে, এবং আপনি চাইলেও, আমার এটা এস্টিমেট, আপনার বেশি প্রণোদনা সরকার থেকে পাবেন না। কেন, এখন হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি, সংকোচনমূলক এখানে হচ্ছে আপনার ফিসক্যাল পলিসি এখানে আসবে। তো এইরকম একটা অবস্থায় আমার মনে হচ্ছে যে এই অস্থিতিশীলতা চলতে থাকবে যদি না সরকার, আপনাদের হচ্ছে যে ব্যবসায়ী সংগঠন এবং শ্রমিকদের হচ্ছে যে সংগঠনগুলো, এটার মধ্যে এই স্টেক হোল্ডারদের মধ্যে একটা কনস্টিটিউশন এবং কনসালটেশন হয়। আমার প্রশ্নের উত্তরে যদি আসি আর কি, যে প্রশ্নের উত্তর আমি খুঁজছি, লাভ কার, ক্ষতিকার। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে আসলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। জনাব মোহাম্মদ হাতেম, আপনার কাছে জানতে চাই, আপনার সাথে এর আগেও কথা হয়েছে অনেকবার, তখন আপনি বলছিলেন যে বাংলাদেশে কোন প্রেক্ষিতে আসলে এই গার্মেন্টসটি এসেছিল। আমরা কি এখন যে সুযোগ আমরা গ্রহণ করেছি, এখন কি সেটা অন্য কেউ গ্রহণ করতে চাচ্ছে কিনা একদম স্পষ্ট বিষয়টা। 80-র দশকের শুরুতেই মূলত যখন আস্তে আস্তে বাংলাদেশে আসতে থাকলো, আপনার নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কাতে তখন গৃহযুদ্ধ এবং নানা রকমের সংকট তখন, যার ফলে বায়াররা একসময় বাংলাদেশকে খুঁজে নেয়। এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশ যদি সেখানে তারা নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে, আপনারা জানেন যে আমরা এর আগে অনেকবার বলেছি যে 7টা রাজ্যে তারা ইন্ডাস্ট্রি করার জন্য আহ্বান জানাচ্ছে, এবং সেখানে ইনভেস্টমেন্টের প্রথম ধাপ যেটা ল্যান্ড, সেই ল্যান্ড তারা ফ্রি রেজিস্ট্রেশন দিবে। দ্বিতীয়ত হচ্ছে যারা ইনভেস্ট করবে সেখানে তাদেরকে টোটাল যা লোন পাবে ব্যাংক থেকে, তার কোনো রাজ্যে 40%, কোনো রাজ্যে 30% সরকার পরিশোধ করবে। অর্থাৎ আপনি যদি 100 কোটি টাকা লোন নেন, তাহলে 40 কোটি কোনো রাজ্যে 30 কোটি টাকা সরকার 5 বছরে পরিশোধ করবে। এবার আসেন ইন্ডাস্ট্রি হওয়ার পরে সেখানে 5,000 টাকা শ্রমিকের বেতন সরকার দিবে, 5,000 রুপি ছেলেদের, আর মেয়েদের দিবে 6,000 রুপি। এরপরে আসেন আপনার বিদ্যুতে ছাড় আছে, ইন্টারেস্ট রেটে ছাড় আছে।
এরপরে গিয়ে আপনি যখন এক্সপোর্ট করবেন তাহলে এক্সপোর্টে পার কেজিতে 3.88% অথবা 11 রুপি হুইচ ইজ লোয়ার, সেই পরিমাণ একটা প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে এত সুযোগ সুবিধা যখন কোনো দেশে থাকে, আর পক্ষান্তরে যদি আমাদের যদি সুযোগ সুবিধাগুলি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে কি দাঁড়াবে? এবং পাশাপাশি যখন এরকম একটা অসন্তোষ, যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে একটা অসন্তোষ যদি এখানে বিরাজ করে তাহলে বেনিফিশিয়ারি কে হবে এটা বলার অপেক্ষা রাখে না। একটু বলি, জলি তালুকদার যেটা বললেন যে এই আন্দোলনে আমি ষড়যন্ত্রের কথা বলছি বলে তিনি একটু রাগ হইলেন যে শ্রমিকদের ন্যায্য জিনিস আমরা মানতে চাচ্ছি না। বিষয়টা একেবারেই আমি মনে করি যে আমরা কিন্তু গত কয়েকদিনে বিভিন্ন শ্রমিক নেতা নেত্রীদের সাথে কিন্তু বসছি, আলোচনা করেছি, এবং তারা প্রত্যেকেই কিন্তু এটাকে বলেছেন যে তাদের কোনো লোক এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না। জলি তালুকদার কিন্তু সেটা বলেন না যে তারা সম্পৃক্ত না। তাহলে কি উনি এটাকে সাপোর্ট করে যাচ্ছেন? তার মানে কি তাহলে ওনারাও কি এই ইন্ধনের পিছনে রয়েছেন? এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি পরিষ্কার বলেছি অতীত শ্রমিকদের ন্যায্য দাবি আমরা সমাধান করেছি। কোনো ন্যায্য দাবি আনরিজলভ রয়েছে এরকম কোনো ইতিহাস নেই, রেকর্ড নেই। এখনও আমরা বলেছি যে কোনো ন্যায্য দাবি আলোচনার টেবিলে, রাজপথে নয়, ফ্যাক্টরি বন্ধ করে ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে কিন্তু দাবি আদায় করা যায় না। আর আপনি দেখেন পরশুদিন আমার নারায়ণগঞ্জে বিসিকে একটা মিছিল ঢুকে বলল এক ফ্যাক্টরি শ্রমিক নেবে, সেখানে সব গিয়ে হাজির হয়েছে। কোনো ইন্টারভিউ নেওয়া যাবে না, তাদের প্রত্যেককে নিতে হবে, কোনো ইন্টারভিউ নেওয়া যাবে না। এরপরে তারা গিয়ে যখন ওখান থেকে না পেয়ে যখন গিয়া রাস্তা অবরোধ করলো, বসে থাকলো, উঠলো না সেখান থেকে। এরা কারা? এরা শ্রমিক না। তাহলে এদেরকে কে এখানে এই জায়গার মধ্যে এনে এইভাবে অশান্ত করার চেষ্টাটা করলো? নিশ্চয়ই পিছনে কেউ আছে। আপনার কাছে আবারও ফিরবো। জলি তালুকদারের একটি প্রশ্ন কিন্তু ছিল, সেই প্রশ্নেও আপনার কাছে জানতে চাইবো যে শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের ক্ষেত্রে বিগত সরকারের আমলের মতো করে চিন্তা ভাবনা করলে হবে না, দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। সেই প্রশ্নটা নিয়ে আবারও ফিরবো। তার আগে একটা বিরতি নিয়ে আসি, কিন্তু বিরতির পরে আগে আসলে জলি তালুকদারের কাছে আসবো। সেই প্রশ্নটা ফিরে আসবো। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে সংকটটা তৈরি হয়েছে, দিন শেষে যদি আসলে পুরো খাত ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে শ্রমিক কি লাভবান হতে পারবে কিনা, বা শ্রমিকের ক্ষতিটা সেখানে কি হবে সেটা একটু আপনার কাছে জানতে চাইবো। সব প্রশ্নের উত্তরই জানার চেষ্টা করব, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, নিবেদন করছে RICL TMX। এ পর্যায়ে নেব একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় পোশাক শিল্পের অস্থিরতায় কার লাভ কার ক্ষতি। জলি তালুকদার, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, পুরো পোশাক শিল্প খাতই যদি হুমকির মুখে পড়ে এবং একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাইকেই এখানে সর্বোচ্চ সহনশীলতা দেখানোর কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় আসলে যদি কোনো কারণে খাত পুরো শিল্প আঘাতগ্রস্ত হয় সেখানে শ্রমিকের অবস্থা কি হবে? আপনি একটা জিনিস দেখেন, শ্রমিকরা সহনশীলতা দেখাচ্ছে, আজকে কিন্তু শ্রমিকরা কাজে ফিরে গেছে সব, এটা তো বললেন উনি, যদিও হাতেম ভাই আমাকে অভিযুক্ত করে বললেন, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই যে পুরনো স্ট্রাকচার, স্বৈরাচারী প্রক্রিয়া, পুরনো প্রপাগান্ডা প্রক্রিয়া এবং মালিকদের পুরনো যে কালচার সংস্কৃতি, এই জায়গায় পরিবর্তন ঘটাইতে হবে। না ঘটাইলে খালি অভিযুক্ত করেই আপনি দায় সাইরা ফেলবেন, আসল ঘটনা এখানে সমাধান হবে না। আরেকটা পয়েন্ট আমি এখানে একটু বলতে চাই, দেখেন 80-র দশকে যখন আমাদের পাটকল বন্ধ হলো, এশিয়ার বৃহত্তম পাটকল বন্ধ হলো, তখন লাভবান আসলে কারা হয়েছিল আপনি দেখেন। সেখানে দেখেন বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু বন্ধ হইলো। আমাদের যারা হচ্ছে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ তারা বলছিলেন 200 কোটি টাকা দাও, বিশ্বব্যাংক গোল্ডেন হেলথশেকের জন্য 800 কোটি টাকা দিল, এবং একই সময়ে ভারতে 8টা পাটকল চালু হলো যখন আদমজি বন্ধ হলো, এবং পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দেখেন কিভাবে বন্ধ হয়ে গেল, কিন্তু অন্য জায়গায় পাটের চাহিদা পাটকল সেটা চলতেছে। এখন এইরকম যেন পরিস্থিতি আমাদের তৈরি না হয় আমাদের সেক্টরে, সেটার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল শ্রমিকরা। যেরকম দায়িত্বশীলতা দেখাচ্ছে, শ্রমিকরা কিন্তু ফিরে গেছে, কিন্তু প্রপাগান্ডাটা কি হয়েছে? এই শ্রমিকরা প্রপাগান্ডাটা হয়েছে যে যৌথ বাহিনী নামবে,
যৌথ বাহিনী নামে শ্রমিক যৌথ বাহিনী কিন্তু কোঅপারেশন করছে শ্রমিকরা এখানে নিয়ে, এবং শ্রমিকরা যথাযথ কাজের মধ্যে ফিরে গেছে। তাদের যে দাবিগুলো আছে খুবই সিম্পল দাবি, কিছু কারখানার দাবি আপনারা দেখবেন যে এখানে ঈদ বোনাস, ঈদের উৎসব ভাতা নিয়ে, তারপরে হচ্ছে হাজিরা বোনাস নিয়ে, তারপরে সিলিং ফ্যান নিয়ে, মানে কুলিং ফ্যান নিয়ে, এইগুলো কিছু দাবি। এবং গালাগালি করা যাবে না, আগের মতো স্বৈরাচারী প্রক্রিয়ায় কারখানাগুলোর মধ্যে যে প্রক্রিয়ায় আচরণ করা হতো সেইগুলো করা যাবে না, সেইগুলো বলছে। ইভেন আমরা যে গত স্বৈরাচারী সরকারের আমলে যে আমরা 25,000 টাকা মজুরি দাবি করলাম, সেখানে 12,500 টাকা ঘোষণা করলাম, এটা তো শ্রমিকের জন্য পর্যাপ্ত হয় নাই। তারপরে দেখেন আমরা যে 4 জন শ্রমিক যে নভেম্বরে যে হত্যাকাণ্ড হলো, সেটার জন্য যে আমরা বললাম যে সেটার বিচার করতে হবে, সেটার বিচার কাজ শুরু হয় নাই। এই সরকার যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে, আমরা আশা করব তারা এই বিচার প্রক্রিয়াগুলোতে যাবে এবং এইগুলো সমাধান করলে শ্রমিকের দিক থেকে কিন্তু এটা খুব থ্রেট ফ্যাক্টর হবে না কখনো। এটা আমরা নিশ্চিত করে বলতে চাই, কোনো শ্রমিক তার কারখানা ভাঙচুর করতে যায় না, কোনো শ্রমিক তার মানে যেটা তারে ভাত দেয় বা যেটার মধ্যে দিয়ে সে মজুরিটা পায় সেটার উপরে তার ক্ষোভ থাকে না, ক্ষোভ থাকে পদ্ধতিটার বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে, এবং তার যে প্রাপ্য ন্যায্য পাওনাটা পাইলেই কিন্তু সেইগুলো সমাধান করতে পারে। আর ভিতরে কতগুলো প্রবলেম আছে, কারা কোন মালিকরা ইন্ধন দিচ্ছে না, এটা আপনারা ফাইন্ড আউট করেন, এটা তো খুবই সুনির্দিষ্ট করে জানা যায়। কোন কারখানায় স্টাফরা গেল না, ফলে কারখানা বড় বড় যেখানে 30-40 হাজার শ্রমিক আছে সেই কারখানাগুলো কেন চলতেছে না, সেটা তো মানে একেবারে পানির মতো সহজ এটাকে চিহ্নিত করে সমাধান করে ফেলা। সেই উদ্যোগগুলো হচ্ছে মালিকরা। এই বিষয়ে একটু মোহাম্মদ হাতেম আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে জলি তালুকদারের একটি প্রশ্ন ছিল যে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাবে কিনা, উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত কিনা বা সেটা কেমন হওয়া উচিত, এবং একই সাথে উনি শেষ যে কথাটি বললেন যে কোনো মালিকও এখানে ইন্ধন দিচ্ছে কিনা। আচ্ছা, একটা জিনিস দেখেন, জলি তালুকদার কিন্তু বলেছেন যে শ্রমিকরা তার ইন্ডাস্ট্রি কখনো ভাঙতে চায় না, অগ্নিসংযোগ করতে চায় না। আমিও কিন্তু এই কথাটাই বলেছি। তার মানে সেই কিন্তু ইনডাইরেক্টলি স্বীকার করে গেল যারা এই আন্দোলন বা এই অরাজকতাটা করছে তারা শ্রমিক না। আমি কিন্তু এই কথাই বলেছি, শ্রমিকরা করেনি। তাহলে পিছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে এবং বহিরাগত কিছু লোকজনই মূলত এটা করছে, এবং তাদের উদ্দেশ্য কি সেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির কথা বলা হয়েছে, শ্রমিকদের যে দাবিগুলির কথা বলছে সেই দাবি তো যদি ন্যায্য দাবি থাকে আমরা অতীতেও সমাধান করেছি, এখনো আমরা সমাধান করার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি। কারখানার কর্মপরিবেশের একটি বিষয় উনি বলছেন, আমরা তো জানি যে গ্রিন ফ্যাক্টরি করছি। আমি বলি, হ্যাঁ বলি বাংলাদেশের কারখানার পরিবেশ যদি কর্মপরিবেশ নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো সারা বিশ্বের কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে, এই ধরনের ইন্ডাস্ট্রিতে কোনো কর্মপরিবেশ নাই একেবারেই, সেটাই বলতে হবে। এবার আসেন আপনি যে এই শ্রমিকদের যে ন্যায্য দাবি এটার কথা বলা হচ্ছে, অবশ্যই আমরা সেটা অ্যাড্রেস করব, কিন্তু এইটা কি সময় এখন যে যখন একটা মানে এই সরকার মাত্র দায়িত্ব নিল এবং একটা স্টেবল হওয়ার আগেই সেখানে আরেকটা অসন্তোষ তৈরি করে এই সেক্টরটা উত্তপ্ত করে অন্য কোনো দেশকে লাভবান করে দেওয়ার এটা কি সময়? তাহলে কারা এরা এটা করছে? কিন্তু আপনারা তো অনেকগুলো সংগঠনে এখানে কাজ করেন, সংগঠনগুলোর পক্ষ থেকে কি শক্ত করে কোনো বার্তা দেয়া হয়েছে যে আমরা এগুলো করব বা করতে চাই বা আলোচনার মাধ্যমে করব? কন্টিনিউয়াসলি এই কথাটা আমরা বলে যাচ্ছি, এবং গত কয়েকদিন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথেও আমরা কথা বলেছি, এবং স্পষ্টতই আমি বলতে চাই অতীতেও বাংলাদেশের অনেক শ্রমিক নেতৃবৃন্দ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এই সব ক্ষেত্রে, এখনও তারা করছেন বা করার চেষ্টা করছেন। কিছু সংখ্যক যারা এনজিও বা কিছু সংখ্যক শ্রমিক নেতা নেত্রী নামধারী, এটা আমি অনেকবার বলেছি, বহুবার বলেছি, আবারও বলতে চাই, যারা বিদেশের পয়সায় কারো টার্গেট নিয়ে কেউ এখানে কাজগুলি করছে, সেখানে অল্প মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক আছে, সেইগুলিকে আইডেন্টিফাই করুক সরকার, সেখানে দেখুক ইন্ধনদাতা কারা। ইয়ে যে বললো যে জলি তালুকদার যে মালিকদের মধ্যেও কেউ থাকতে পারে, যদি হ্যাঁ অবশ্যই সরকার বের করুক, গোয়েন্দা দিয়ে বের করুক যে কারা কি উদ্দেশ্যে কেন এগুলি করছে, তাহলেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কখনোই শ্রমিকদের ন্যায্য কোনো দাবি অবহেলা করি নাই, এখনও আমরা অবহেলা করব না। আমরা পরিষ্কার বলেছি আলোচনা হবে টেবিলে, রাজপথে নয়। ফ্যাক্টরি বন্ধ করে ভাঙচুর করে আলোচনার পরিবেশ থাকে না। আবারও আসবো আপনার কাছে জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে একটু জানতে চাই, আমরা শ্রমিক প্রতিনিধির কথা যেমন শুনলাম, উদ্যোক্তাদের কথাও শুনলাম, আসলে দিন শেষে যেটি হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতিকে
সচল রাখতে গেলে পুরো খাতটাতেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনার পরামর্শ কি হবে আসলে এই সংকট সমাধানের জন্য? ধন্যবাদ। দেখুন, দুইজনের পার্সপেক্টিভ ওনাদের কাছ থেকে ভ্যালিড, কিন্তু আপনি যদি এখানে একটা অ্যানালাইসিস এখান থেকে নিয়ে যান বা অ্যানালিস্ট হিসেবে কথা বলেন, এখন সলিউশনের কথা আছে, কেন একজন একজনের ব্লেম করে কোনো লাভ হবে না, কেন কোনো সলিউশন পাওয়া যাবে না। প্রথমত হচ্ছে সরকারের জন্য এটা হচ্ছে প্রথম হচ্ছে গভর্নেন্সের টেস্ট, বড় টেস্ট এটা বলবো ল অ্যান্ড অর্ডারের পর। দ্বিতীয়টা হচ্ছে কিভাবে ওরা হচ্ছে ব্যবসায়ী মহল এবং শ্রমিকদেরকে আইসোলেট না করে মাঝখানে একটা সলিউশন নিয়ে আসবে, যেটা হচ্ছে দুই পক্ষের জন্যই হচ্ছে লোয়েস্ট কমন ডিনোমিনেটর এটা স্যাটিসফাই করবে। কেননা আগের সরকারের যে দিয়ে অফারটা ছিল যে ন্যূনতম যে স্যালারি 12,300 বা 12,500 মতো, ওনাদের দাবি হচ্ছে 23,000 থেকে 25,000-এর মতো। নিশ্চয়ই আমরা এখন বুঝতে পারছি সর্বনিম্ন আর সর্বোচ্চ মাঝখানে এটা হবে, এবং তার সাথে সাথে কর্মবান্ধব পরিবেশের ব্যাপারে এখানে যথেষ্ট অভিযোগ উঠেছে। নিশ্চয়ই বেশ কিছু সংস্থা আছে বা বেশ কিছু অর্গানাইজেশন আছে যেগুলো ইন্টারন্যাশনালি ওরা রেগুলেটেড হয়, মনিটরড হয়, ওখানে কাজের মহলটা যেটা আছে বা ওয়ার্কিং এনভায়রনমেন্ট অনেক ইমপ্রুভ করেছে। এবং রানা প্লাজার ওই ডিজাস্টারের পর অ্যাকর্ড এবং অ্যালায়েন্সকে যতই আমরা গালিগালাজ করি, ওরা কিন্তু শ্রমিকদের কিছু হলেও অধিকারটা বাড়িয়েছে। কিন্তু এখন আরও ব্যাপার আছে। আপনি এইভাবে প্রত্যেক 2 বছর বা 3 বছর পর ওয়েজ কমিশন বোর্ড দিয়ে আপনি এইভাবে, এটা সাস্টেনেবল না লং টার্মের জন্য। আমাদের মূল যে শ্রমিকদের যে সমস্যা যেটা হচ্ছে যে মূল্যস্ফীতি হচ্ছে এখন 10% উপরে, 11.5% যদি হতে পারে। এবং হচ্ছে শ্রমিকদের এখন যেটা হচ্ছে যে ওদের ভাড়া এবং হচ্ছে যে বাসা ভাড়া এবং খাওয়ার খরচ এবং ট্রান্সপোর্টেশনে সব টাকা চলে যাচ্ছে। সো এখন হচ্ছে সরকারকে কাজ করতে হবে সামষ্টিকভাবে এখানে হচ্ছে মূল্যস্ফীতি কমাতে হবে। এটা যেটা ক্রাইসিস যেটা আছে একদিনে হবে না, 1 থেকে 2 বছর লাগবে। এবং তার সাথে সাথে যেটা চিন্তা করা যেতে পারে ভবিষ্যতে, বিকজ আমাদের তো এই খাতটাকে টেকসই করতে হবে, ইনফ্লেশন ইন্ডেক্স ওয়েজেস। আপনার ইনফ্লেশন বাড়লে আপনার ইনফ্লেশন আনুপাতিক হারে আপনার স্যালারিটা বাড়ে। কারণ ওনারা বলবেন তাহলে আমাদের তো ইন্টারেস্টের রেহাত দিতে হবে, কিন্তু ব্যাংকের লোনে কিন্তু ইন্টারেস্ট এখানে পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সব দিক দিয়ে আপনার চিন্তা করতে হবে, এবং আমাদের প্রণোদনা দেওয়ার স্কোপটাও কমে গেছে, কেন আপনার ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর চাপে আছে। এরপরে আসুন আরেকটা হতে পারে কি, বিদেশে বেশ কিছু জায়গায় করা হয়েছিল যে আমি হচ্ছে মালিকদের কিছু পার্সেন্টেজ আপনার যে ওনারশিপের ওটা আপনি শেয়ারে কনভার্ট করে আপনি হচ্ছে শ্রমিকদেরকে মালিক করে ফেলেন। আমি সব জায়গায় করতে পারবেন না, কিন্তু আপনি শ্রমিকদের মালিক করেন, 2% করেন, 5% করেন, তখন তো হচ্ছে আপনার লাভ ক্ষতির মধ্যে ওরাও অংশীদার হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক যে আমাদের এখানে এখন রেডিমেড গার্মেন্টসে সে আগের মতো লাভের সুদিন নেই। কি বেশ কিছু কোম্পানি আছে বা বেশ কিছু ফার্মস আছে যেগুলো বড় আকারে, তারা হয়তো শক অ্যাবজর্ভ করতে পারছে, বাকিগুলো করছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যারা হিউম্যান রাইটসের ব্যাপারে বিদেশি সংস্থাগুলো বা লেবার রাইটসের নিয়ে ওরা অত্যন্ত সরব, কিন্তু তাহলে আমরা ডক্টর ইউনুস যেহেতু এখন উনি চিফ অ্যাডভাইজার আছেন ইন্টারিম গভর্নমেন্টে, ওনার গুডউইল ইউজ করে আমরা যে আখেরে যে বায়ার যারা আছে, বায়ারদের কাছে আমরা আরও বেশি প্রাইসটা এক্স্যাক্ট করি। ইট ইজ আ লং টার্ম প্রসেস, কিন্তু এগুলো প্রত্যেকটা রাখতে হবে। এবং ইন্টারিম গভর্নমেন্টকে দেখতে হবে যে কম্পিটিটিভ রেটে, অ্যাফোর্ডেবল রেটে গ্যাস, ইলেকট্রিসিটি, পানি সরবরাহ ওদেরকে দিতে হবে। কারণ ওরা যদি উৎপাদনে ওরা যে কম্পিটিটিভ না হতে পারেন, ওনারা টিকবেন না। এবং সার্বিকভাবে মূল্যস্ফীতি যদি না কমাতে পারে, শ্রমিকদের অসন্তোষ 1 বছর 2 বছর পর বাড়তেই থাকবে। আমি আপনার কাছে আবারও আসবো মোহাম্মদ হাতেম, আপনার কাছে জানতে চাই যে শ্রমিকদের বেতন বাড়ানোর যে দাবিটি, আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমরা মূল্যস্ফীতির চাপে আছি, সেটি উদ্যোক্তারা কতটা ফিল করে এই বিষয় নিয়ে জানতে চাইব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় পোশাক শিল্পের অস্থিরতায় কার লাভ কার ক্ষতি। বিরতির আগে যেমন জানতে চাচ্ছিলাম মোহাম্মদ হাতেম, জিনিসপত্রের দাম যে বেড়েছে, উদ্যোক্তারা এটা কি ফিল করে কিনা, এবং ফিল করলে শ্রমিকদের জন্য তাদের উদ্যোগটা কি ছিল? গত 2 বছর যদি আমার বক্তব্য শুনে থাকেন এই সংক্রান্ত, প্রত্যেকটা বক্তব্যেই কিন্তু আমি বলেছি যে ইনফ্লেশন যেহেতু বেড়ে যাচ্ছে, সরকার যেন শ্রমিকদের জন্য একটা রেশনিংয়ের ব্যবস্থা করে। এটা কিন্তু আমি গত 2 বছরের উপরে আমি কিন্তু বলে যাচ্ছি কন্টিনিউয়াস। এবারও বাজেটের আগে দিয়ে এই কথাগুলি খুব জোরে সোরে আমরা বলেছি, কারণ আমরা মনে করি যে শ্রমিকদের যদি অন্তত তাদের দাবি অনুযায়ী ওই পরিমাণ বেতনও তো বাড়ানো সম্ভব না, কারণ 8,000 থেকে 12,500 টাকা কত পার্সেন্ট বেড়েছে? 56%।
তো এইটাও তো কম না, এটা কি আমাদেরও তো আবার তো টিকে থাকতে হবে, আমার ইন্ডাস্ট্রি টিকে থাকতে হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভনেস আমার ধরে রাখতে হবে। এখন তাদের চাহিদা মতো আমি যদি 25,000 বা 20,000 দিয়ে দিই, ইন্ডাস্ট্রি একটু থাকলো না, পরদিন সকল শ্রমিক রাস্তায় নেমে গেল, তাহলে লাভটা কি? জবলেস হয়ে গেল, তাহলে তো লাভ নাই। তাহলে আমাদেরও টিকে থাকতে হবে, কম্পিটিশনে থাকতে হবে, বায়ারদেরকে ধরে রাখতে হবে, পাশাপাশি শ্রমিকদের বাঁচার জন্য আমরা বলেছি রেশনিংয়ের ব্যবস্থা করতে। এটা যেমন একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে শ্রমিকদের আজকে যে যে পরিস্থিতি, মানে দক্ষতা বৃদ্ধি, বা যে আপনি যদি দেখেন, আমরা যদি দেখি ইন্টারন্যাশনালি শ্রীলঙ্কার শ্রমিকরা ঘন্টা পার আওয়ার কত পিস টি শার্ট উৎপাদন দেয়, আমার দেশে কত দেয়, চায়নাতে কত, ভিয়েতনাম দেয় কত, এই 3-4টা দেশের মধ্যে বাংলাদেশ লোয়েস্ট। তাইলে সেখানেও শ্রমিকদেরও তার ইফিসিয়েন্সি লেভেলটা বাড়াবার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সে যদি তার ইফিসিয়েন্সি লেভেলটা বাড়ায়, তাহলে আমার কিন্তু তার বেতনটাও একটু বাড়াই দিতে সমস্যা নেই। আমরা তো এখনও দিচ্ছি, মনে করেন 12,500 তো হলো হেল্পার, বাট মেশিন অপারেটর যারা 15-16,000 টাকা পায়, সেখানে 20,000 বেতন পায় মাসে, এরকম শ্রমিকও আছে, 25,000 পায়, 30,000 পায়, এরকম আছে। কেন পায় তারা? তাদের ইফিসিয়েন্সি লেভেলটা অনেক বেশি, যার কারণে তারা পায়। ওরকম দক্ষ শ্রমিক পেলে আমরাও কিন্তু সেখানে তাদেরকে বাড়িয়ে দিই, কারণ তার উৎপাদন যদি সে আমাকে বেশি দেয় তা আমার পোষিয়ে যাবে সেখানে, সেই জায়গাটা আমরা এনশিওর করতে চাই। জলিতা আপনার কাছে আসতে চাই, দক্ষতা দিয়ে যে মজুরি নির্ধারণ, সেটি আসলে যেমনটা দাবি করলেন, আসলেই কতটুকু হয় আপনার কাছে? আচ্ছা, দক্ষতার প্রশ্নটা যদি আসে, বাংলাদেশ কিন্তু কিছুদিন আগেও, মানে কয়েক মাস আগেও প্রথম দ্বিতীয় অবস্থানে ছিল রপ্তানির দিক থেকে আর কি। আমাদের দক্ষতার অভাব থাকলে নিশ্চয়ই এটা হইতো না। আর বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মজুরি প্রদান করা হয়, এবং রপ্তানি মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা অবস্থানই থাকে। এখন আমাদের একটা নতুন অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন পরিস্থিতি হয়েছে। আমি মনে করি এই সরকার একটু কারেকশন করে দিই, বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে কম মজুরি দেয়, এটার সাথে আমি 100% দিব। আচ্ছা, ওইটা তাহলে মজুরি উদাহরণ দিয়ে বলতে হবে, অনেক যুক্তি আছে। এখন আমাদের যে পরিমাণে টাকা পাচার করছেন আমাদের গার্মেন্টস মালিক সহ বিভিন্ন শিল্প কারখানার মালিক, সেই টাকাগুলো ফিরায় আনুক, এগুলো সমাধান করা কোনো ব্যাপারই নেই, টাকা পয়সা যদি ফিরায় আনা যায়। আরেকটা বিষয় হচ্ছে রেশনের কথা উঠে আসছে, রেশনটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। আরেকটা বিষয় মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি, দুইটাই আছে। তখন আসলে শ্রমিকের তো হিমশিম খাওয়ার মতো অবস্থা থাকে। ফলে হচ্ছে এই দুইটা মূল্যস্ফীতির মাঝখানে বাজারের সাথে সামঞ্জস্য করে আমাদের ট্রেড ইউনিয়নের জায়গা থেকে কিন্তু মহার্ঘ ভাতার একটা দাবি আছে, মাঝখানে মজুরির সাথে মানে বাজার দরের সাথে সামঞ্জস্য করে মজুরি দেওয়া, ওই জায়গাটা একটু ভাবার দরকার। ফলে আজকে এরকম সমগ্র পরিস্থিতিতে আমরা মনে করি যে শ্রমিকদের চাহিদা কিন্তু খুব বেশি না, এটা সবাই জানে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছেন, এদের অধিকাংশ মানুষ আমি মনে করি যথেষ্ট সংবেদনশীল আছেন, এই জায়গাগুলো বুঝবেন। এবং এই জায়গায় যদি মালিকরা মানে তাদের পুরনো চরিত্রটা আর পুনরাবৃত্তি না করেন, যদি একটু সংবেদনশীল হন মালিকরা আর কি, কিছুটা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি আরেকটু যদি সংবেদনশীল হন এবং এই জায়গাটার পরিবর্তনের যদি একটু চেষ্টা করেন, মালিকদের কোঅপারেশনটা এখন সরকারের জন্য সবচেয়ে বেশি দরকার। মালিকরা মানে যদি সহযোগিতা করেন, এই জায়গাগুলো সমাধান করা কোনো ব্যাপারই না, কারণ শ্রমিকদের খুব বেশি চাহিদা না। আর সর্বশেষ শুধু একটা কথা বলতে চাই, এটা আমাদের আগেই দাবি ছিল, নভেম্বর মাসে যে মজুরি আন্দোলন হয়েছে, 4 জন শ্রমিক হত্যা হয়েছে, এখনও প্রায় অনেক শ্রমিক হত্যার শিকার হয়েছেন, এবং শ্রমিকদের পরিবারগুলো বেশ আহত এবং পঙ্গু অবস্থায় আছেন অনেকে। এই জায়গাটা একটু সরকার একটু মনোযোগ দিবেন। এই জায়গাটা আমরা অন্যান্য আমাদের শ্রম উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, অন্যদের সাথে এগুলো আমরা বলেছি, এবং মালিকদেরকে এখানে সহযোগিতামূলক আচরণ করতে হবে। ধন্যবাদ। আমরা শেষ দিকে আছি, আমি একটা কথা বলে শেষ করি, সেন্টেন্সে যদি বলেন। প্রথমত হলো মালিকদের মানসিকতার যে পরিবর্তনের কথা বলছে, আপনি একটু দেখেন 20 বছর আগের আর এখনকার পরিস্থিতি দেখেন, বরঞ্চ এখন মালিকরাই শ্রমিকদের দ্বারা অনেক জায়গায় নির্যাতিত, এরকম বহু প্রমাণ আছে। কিছুক্ষণ আগে শ্রমিকদের ভালো বললেন, প্লিজ আমি না মিড লেভেল ম্যানেজমেন্টের লোকজনকে মারধর করতেছে, এরকম বহু নজির আছে। এই যে এখন শ্রমিকদের বিরুদ্ধে বলে ফেলেন, মিড লেভেল মালিক এরা তো ম্যানেজমেন্ট তো ভালো কাজ করতেছে না। সরকারকে কোঅপারেশন করতে হবে, কাজে লাগাইতে হবে, আপনাদেরও কাজে লাগাইতে হবে। এই প্রেক্ষাপটে আমাদের সকলের কাছে আমাদের একটা বিনীত নিবেদন, শ্রমিক নেতৃবৃন্দ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এখনও তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা মাঠে যান, ফিল্ডে গিয়ে আপনাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ইনভলভ করেন, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট বিনীত অনুরোধ থাকবে আপনারাও নামেন। কারণ পোশাক শিল্পের যদি অস্থিরতা তৈরি হয়, শ্রমিক, মালিক, সরকার, দেশ সব ক্ষতিগ্রস্ত হবে। সকলে মিলে আমরা এই জায়গাটাকে
আমরা যারাই ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা একদম শেষ দিকে চলে আসছি, আমার হাতে মনে হয় 2 মিনিটের মতো সময় আছে। পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে ছোট্ট করে একটু যদি জানতে চাই যে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে প্রথমত হচ্ছে যে এক হচ্ছে যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে মিটিং করা উচিত। সরকারে অনেকগুলো অ্যাডভাইজারদের দেখলাম, আমি এইখানে জলি আপার সাথে একমত যে আগের সরকারে যে এটা আছে, আগের সরকার দেখতো বিএনপি, জামাত এবং হচ্ছে বিদেশি ইন্ধন করা, এখনকার এরা দেখছে হচ্ছে যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এবং বিএনপি এরা হয়তো ইনভলভ আছে। তো এইরকম মানে একই জিনিসের রিসাইক্লিং না করে জেনুইন প্রবলেমটাকে অ্যাসেস করা এবং সলভ করার চেষ্টা, মালিকদেরকে দেশ যাতে ক্ষতিগ্রস্ত না, এটা হচ্ছে নাম্বার 1। আর মালিকদেরকেও বিপাকে ফেলে লাভ না, মানে কারোর লাভ নেই, শ্রমিকদেরকে তো আইসোলেট করাই যাবে না, মাঝখানে একটা মধ্যপন্থায় আসতে হবে। ইসলামও মধ্যপন্থার কথা বলে এবং এটার সিভিক সোসাইটি একটা ডিল। নাম্বার 2, এই মধ্যপন্থার রোলটা কে প্লে করবে? গভর্নমেন্টই করবে, এটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব এবং এটা হচ্ছে গভর্নমেন্ট এখানে হচ্ছে এটা ওপেন এবং ট্রান্সপারেন্ট প্রসেসে করবে। দরকার হলে 3 মাসে 4 মাসে কনসালটেন্সি এটা করে। এবং ডক্টর ইউনূসের যেহেতু এটা আন্তর্জাতিক মহলে একটা সুখ্যাতি আছে, ওনাকে দিয়ে আমরা ফেয়ার প্রাইস ক্যাম্পেইন দিয়ে লঞ্চ করে আমাদের এখানে হচ্ছে লং টার্ম যাতে বেনিফিট হয়। এবং সামনে জাস্ট একটা কথা বলবো, সামনে একটা অশনি সংকট আসছে বাংলাদেশে আরএমজি সেক্টরের জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে ফাস্ট ফ্যাশনের লেজিসলেশন প্রপোজ করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে কারেন্ট মোড অফ প্রোডাকশন, যে বাল্ক ভলিউমে অল্প খরচে আমরা প্রডিউস করব, ওইটার দিন কিন্তু শেষ। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য সরকার একটু 50% দেখ, মালিক কর্তৃপক্ষ দেখ, একটা সংস্থা থেকে ওদেরকে ট্রেনিং দেওয়া হোক যাতে ওদের দক্ষতা বাড়ে এবং মুনাফার একটা শেয়ার কিন্তু মালিকদের, ওয়ার্কারদেরকে ভাগিদার করতে হবে। জনাব পারভেজ করিম আব্বাসী, জলি তালুকদার এবং মোহাম্মদ হাতেম, আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ থেকে ফিরব আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা। সবাইকে ধন্যবাদ।